সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি তুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে 19তম শিক্ষক নিবন্ধন 2026 পরীক্ষা নম্বর 10 সহকারী শিক্ষক চারু ও কারুকলা। পূর্ণমান 100, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। আমরা এখন ব্যাখ্যা করব যে 10 নম্বর যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো। জল রং কোনটি? স্বচ্ছ, অস্বচ্ছ, ভারী নাকি তৈলাক্ত রং? নিশ্চয়ই স্বচ্ছ রং, কারণ জল রং যখন করা হবে তখন কিন্তু সেটা ফার্স্ট ওয়াশ দিলে, সেকেন্ড ওয়াশ দিলে, থার্ড ওয়াশ দিলে ফার্স্ট ওয়াশটা রয়ে যায় এবং সেটা পরিষ্কার বোঝা যায় মোটামুটি, এই জন্য সেটা স্বচ্ছ রং। এ পাশাপাশি বোঝা যায়। কোনটি মিশিয়ে পোস্টার রং আঁকতে হয়? অবশ্যই পানি মিশিয়ে পোস্টার রং আঁকতে হয়। আর হচ্ছে তারপেন মিশাতে হয় সাধারণত তেল রঙে। হ্যাঁ। অ্যাক্রিলিক রং কিভাবে সংরক্ষিত থাকে? ঘন পেস্টের আকারে সংরক্ষিত থাকে, সেটা অ্যাক্রিলিক রং যারা কিনেছেন তারা জানেন। এরপরে অ্যাক্রিলিক রং শিল্পীদের কাছে প্রিয় কেন? কারণ এই রং খুব দ্রুত শুকিয়ে যায় বলে। অন্যান্য রঙের তুলনায় অ্যাক্রিলিক রঙে যখন কাজ করবেন তখন দেখবেন খুব দ্রুত শুকিয়ে যাবে, মানে খুব দ্রুত কাজ করার উপযোগী হয়ে যায়। নেক্সট কাজ করার জন্য একটা স্ট্রোক দিলে আর একটা পরবর্তী স্ট্রোক দেওয়ার জন্য খুব কম সময় লাগে, মানে কারণ আরেকটা প্রথম স্ট্রোকটা শুকিয়ে যায় খুব দ্রুত। এই জন্য জল রঙের ছবি আঁকা হয় কোনটিতে? অবশ্যই ক্যানভাসে, এই সরি, কাগজে। কারণ কাগজে কিন্তু জল রং করা যায়, ক্যানভাস ব্যবহার করা হয় কিন্তু অ্যাক্রিলিক কালার বা হচ্ছে তেল রং এসব কাজে। ছবি আঁকার জন্য ছোটদের কাছে প্রিয় মাধ্যম কোনটি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পোস্টার রং। তারপরে ছবি আঁকার বিভিন্ন কি রয়েছে, মাধ্যম রয়েছে। মাধ্যম কি যে যা আমরা ব্যবহারের ফলে আর সেটা ফিরে পাই না, যেমন তেল রং, জল রং। মানে এটা রং ব্যবহার করে সেটা কি আমরা ফিরে পাই না, কিন্তু সাধারণত উপকরণটা কি, যেরকম আমরা কোনো তুলি ব্যবহার করি, তুলি দিয়ে আমরা ছবি আঁকি, তুলিটাকে আমরা ফিরে পাই না, যে অবস্থায় ব্যবহার করি আবার কিন্তু পুনরায় আবার ব্যবহার করার উপযোগী করতে পারি। তো এটা হলো উপকরণ। তারপরে কোন রং দিয়ে অন্য রঙের উপর প্রলেপ দিলে, কোন রং দিয়ে অন্য রঙের উপর প্রলেপ দিলে আগের রংটি সম্পূর্ণ ঢেকে যায়। মানে একটা রং ব্যবহারের ফলে, মানে একটা ওয়াশ আপনি দিলেন, পুনরায় ওর উপর আরেকটা ওয়াশ দিলেন, যদি সেটা পোস্টার কালারের দেন তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হবে, একটা দিলে আরেকটা ঢেকে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে ধরুন পোস্টার রং পাওয়া যায় কাঁচের শিশিতে পাওয়া যায় পোস্টার রং। কোন ধরনের কাগজে পোস্টার রং ব্যবহার সুবিধাজনক? খসখসে কাগজে। তারপরে অ্যাক্রিলিক রং কিভাবে পাওয়া যায়? প্লাস্টিকের কৌটায়। কাচের বা প্লাস্টিকের কৌটায় বিভিন্ন আকৃতিতে পাওয়া যায় কি অ্যাক্রিলিক রং। শিশুদের কাছে প্রিয় মাধ্যম কোনটি? শিশুদের কাছে প্রিয় মাধ্যম অ্যাক্রিলিক রং বা হচ্ছে পোস্টার কালার। হ্যাঁ, যখন অ্যাক্রিলিক থাকবে তখন অ্যাক্রিলিক দিলেন। হ্যাঁ, বা সরি, এখানে মানে অ্যাক্রিলিক দিলেন, বা হচ্ছে যখন পোস্টার থাকবে, পোস্টারটা মূলত শিশুদের জন্য। হ্যাঁ, পোস্টার কালারটা শিশুদের জন্য বেশি ব্যবহৃত হয় বা ওরা বেশি পছন্দ করে, আর অ্যাক্রিলিক রংটা শিল্পীদের জন্য আসলে বেশি গুরুত্ব। তারপরে গুরুত্বপূর্ণ বা সহজ, তো মানে খুব সহজে শুকিয়ে যায়, এই জন্য শিল্পীরা এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপর প্লাস্টিক রং অ্যাক্রিলিক রং থেকে অপেক্ষাকৃত তরল। প্লাস্টিক যে রং আছে বা প্লাস্টিক পেন্ট যেটা, এটা কিন্তু সাধারণত অ্যাক্রিলিক রং থেকে তরল হয়, কিন্তু অ্যাক্রিলিক রং কিন্তু ক্রিমের মতো হয়। আর প্লাস্টিক রংটা মানে কি বলবো, উম, জোলা গুড়ের মতো হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসুন, জল রংকে কি বলা হয়? জল রংকে বলা হয় হচ্ছে স্বচ্ছ রং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে এটা মানে 5 স্টার দিয়ে রাখা উচিত বলে আমি মনে করি। দেখুন, এটা লাল করে দিলাম। ওকে। এরপরে আসুন, জল রং টিউবের মধ্যে থাকে পেস্টের মতো। ছবি আঁকার পূর্বে মগে কি নেওয়া হয়? অবশ্যই পানি নেওয়া হয়। শ্রেণীতে জল রঙের ব্যবহার অনুশীলন করতে সাহায্য করে কে? শিক্ষক। আলপনা বাংলাদেশের অন্যতম প্রধান কি শিল্প? এটা হচ্ছে লোকশিল্প। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আলপনার কথা বলছে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসুন, এরপরে বলছে যে চৌকাপটের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে কোনটি? কালীঘাটের পট। দেখুন, পট থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, পটচিত্র। পটচিত্র থেকে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন আসবে, এটা লিখে রাখেন। এরপরে দেখুন যে কোন অঞ্চলের নকশিকাঁথা শীর্ষস্থানীয়? যশোর। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পোড়ামাটির ফলকচিত্রের নিদর্শন পাওয়া গেছে কোথায়? আহ বগুড়ার মহেস্থানগড়ে। দেখুন, এই যে পুরাতন প্রাকৃতি, অর্থাৎ মানে যে পুরাতন ঐতিহ্য বা পুরাতন যে পুরাতনতাত্ত্বিকরা যারা হচ্ছে এই ধরনের অনেক আগেকার বা শত শত বছর আগের যে প্রাকৃতি সাধারণত উদ্ধার করেছে, এখান থেকে যারা মহেস্থানগড় মানে
লালমাই পাহাড়, হ্যাঁ, তারপরে হচ্ছে আহ, পান্ডু রাজার ঢিবি, এরকম মানে অনেকগুলো যে পুরাতন যে মানে দর্শনীয় স্থান রয়েছে, এখান থেকে কিন্তু সাধারণত আহ প্রশ্ন আসবে। কুমিল্লার ময়নামতি, তারপর দিনাজপুর কান্তজির মন্দির, হ্যাঁ, রাজশাহীর বাঘা মসজিদ, এসব জায়গাগুলো থেকে অবশ্যই যেগুলো পুরাতন যে মন্দির মসজিদ বা পুরাতন যে স্থাপত্য রয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে দেখুন, কাঠের তৈরি বেড়া বা খাট পালঙ্ক আমাদের অতি প্রাচীন কারুশিল্প, এ তো সবাই জানে। বাংলাদেশের লোকশিল্পের ভুবন কিরূপ বিস্তৃত। বাংলাদেশের লোকশিল্পের বিচিত্র জগতের অন্তর্গত কোনটি? শোলার কাজ। দেখুন, শোলার কাজটা এখন আসলে খুব মানে চাহিদা সম্পন্ন হয়ে গেছে। বিভিন্ন প্রকারের লোকচিত্র তৈরি করা হয় কোথায়? গ্রামগঞ্জের অনুষ্ঠানে। লোকচিত্রের অনুষ্ঠান হলো মুক্তিযুদ্ধের ছবি, মহররম সম্পর্কিত চিত্র। বাংলাদেশের লোকশিল্প কিরূপ? বৈচিত্র্যপূর্ণ। তারপরে আলপনা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, বাংলাদেশের অন্যতম প্রধান লোকশিল্প কি? এই যে প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আলপনা থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এই যে আলপনা লোকশিল্প, বাঙালি জীবনে আলপনা আঁকা হয় মূলত কোথায়? শুভ কাজে। লক্ষ্মী দেবীর পূজা করলে সংসারে সমৃদ্ধি আসে। আলপনা বহুল মোটিভটি কি? কলকা। দেখুন, আলপনা আঁকার জন্য যে মোটিভ গুলো রয়েছে, অর্থাৎ প্রতীকী চিত্র, এগুলো কিন্তু তার মধ্যে কলকা ডিজাইন বা কলকাটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, সেটা। তারপর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু জেনে রাখা ভালো। ওকে। তারপর হচ্ছে ব্রতের অনুষ্ঠান কি ব্রতের অনুষ্ঠানে কি আঁকা হয়? আলপনা। ফুল পাতা পাখি কোন ধরনের মোটিভ? লোকজ মোটিভ। আহ পিতালি, সেটা পিঠালি তৈরি করতে পানিতে কি মেশাতে হয়? চালের গুঁড়া। তারপরে দেখুন, বিভিন্ন প্রকার সরা কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে লোকশিল্প। সরা কি? সরা হচ্ছে পাতিলের ঢাকনা। সরা কি? পাতিলের ঢাকনা। লক্ষ্মী পূজার প্রধান উপকরণ কোনটি? লক্ষ্মী পূজার প্রধান উপকরণ লক্ষ্মী সরা। তারপরে সরা চিত্র আমাদের কিসের অংশ? সরা চিত্র হচ্ছে আমাদের লোক সংস্কৃতির অংশ। বাংলাদেশের লোকশিল্পের অন্যতম নিদর্শন কি? লোকশিল্পের অন্যতম নিদর্শন হচ্ছে পট। সাধারণত কত প্রকার পট আঁকা হতো? সাধারণত দুই প্রকার পট পট আঁকা হতো। এই দুই প্রকার যে পট, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। পটচিত্র থেকে একটা প্রশ্ন আসবেই। পট শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটা হচ্ছে পট বা কাপড় থেকে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও মাথায় রাখেন ভালো করে। এই যে পাট শিল্পীদের কি বলা হয়? পাট শিল্প, সরি, পট শিল্পীদের কি বলা হয়? এটা বলা হচ্ছে পটুয়া। পটুয়া কামরুল হাসান। হ্যাঁ, মানে পটুয়া কামরুল হাসান আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পী। তাকে অবশ্যই পটুয়া কামরুল হাসান বলে ডাকা হতো। তারপর হচ্ছে পটের গল্প শুনে ছেলে বুড়ো ও মেয়েরা কি করে? আনন্দ পায়। ছোট আকারের কাগজের উপর আঁকা চিত্রকে কি বলে? চৌকোপট বলা হয়, বা চৌকাপট বলা হয়, চৌকো বা চৌকা, এরকম পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে মৃত ব্যক্তির স্বর্গ প্রাপ্তির জন্য যে পট আঁকা হতো তার নাম কি ছিল? চক্ষুদান। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের লোকশিল্পের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কি? নকশি কাঁথা। আর নকশি কাঁথা থেকে একটা প্রশ্ন আসবে। আলপনা, নকশি কাঁথা, পটচিত্র, এগুলো থেকে প্রশ্ন আসবে। নকশি কাঁথা সাধারণত তৈরি করে কারা? গাঁয়ের মেয়েরা। এক একটা নকশি কাঁথা তৈরি করতে কত বছর সময় পেরিয়ে যায়? এক একটা নকশি কাঁথা তৈরি করতে প্রায়, এখানে ঝামেলা হয়েছে যে 36 বগুড়ার। প্রশ্নটা একটু এলোমেলো মনে হচ্ছে। আচ্ছা, ওর সমাধানটা পরে দিয়ে দিচ্ছি। ওকে। মহেশগড়ের প্রত্নতাত্ত্বিক খননে কি পাওয়া গেছে? আচ্ছা, 1 মিনিট।
মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননে কি পাওয়া গেছে? প্রাচীনতম ফলকচিত্র। তারপর হচ্ছে, এই যে দেখছেন এখানে, এই যে এক একটা নকশিকাঁথা তৈরি করতে কত বছর সময় পেরিয়ে যায়, এটা হচ্ছে 1 থেকে 2। এই গ নাম্বারটা উত্তর হবে। এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই আদল বা নকশার বারবার ব্যবহারের কে কি বলে? এই বারবার যে ব্যবহার, এটা হচ্ছে মোটিভ বলে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোটিভ একটা, মানে মোটিভ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যশোর অঞ্চলে কাঁথার ফোর কেমন? যশোর অঞ্চলে কাঁথার ফোর হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। বর্তমানে বিদেশে আমাদের ঐতিহ্যবাহী কোন শিল্পকর্মটি বিক্রয় হয়? নকশি কাঁথা। আমাদের আদি ঐতিহ্যবাহী লোকশিল্পের উদাহরণ কোনটি? পোড়ামাটির ফলক। দেখুন, পোড়ামাটির ফলক বা ট্রাকোটা, এখান থেকে একটা প্রশ্ন হবে। পোড়ামাটির ফলক বা ট্রাকোটা, এখান থেকে একটা প্রশ্ন হবে। কারুকাজ করা নিত্য ব্যবহার্য সামগ্রী, সামগ্রী কি বলা হয়? কারুশিল্প। বাংলাদেশের নিত্য ব্যবহার্য জিনিস কোনটি? পাতিল। বাংলাদেশের নিত্য ব্যবহার্য জিনিসে খোদাই করে কি আঁকা হয়? রেখাচিত্র। সরি, কি আঁকা, ও এটা নকশা উত্তর হবে, রেখাচিত্র না, নকশা। রিক্সার হ্যান্ডেলে দুই পাশে কি লাগানো হয়? ফুলদানি লাগানো হয়। রিক্সার হ্যান্ডেলের ফুলদানিতে কি লাগানো থাকে? এটা হবে প্লাস্টিকের ফুল। রিক্সার হুডের, মানে মাথার উপরে যেটা থাকে, যেটাকে মাথার উপর দিয়ে দিতে হয়, চারপাশে কি দিয়ে সাজানো হয়? এটা হবে রঙিন ঝুনঝুনি। সব মিলিয়ে একটি আকর্ষণীয় কারুশিল্প কি? রিক্সা। জলপথের নির্ভরযোগ্য বাহন কোনটি? নিশ্চয়ই নৌকা। নৌকা কোন শিল্পের উজ্জ্বল নিদর্শন? চারুশিল্প। নৌকার চেহারা ও গড়নের দিক থেকে কি রয়েছে? শিল্প নৈপুণ্য রয়েছে। অতীতে, এটা অতীত হয়ে গেছে, অতীতে হবে। অতীতে কোন নামের নৌকা ছিল? ময়ূর পক্ষী। তারপরে এই যে পক্ষী না, সরি, ময়ূরপঙ্খী হবে। হ্যাঁ, ময়ূরপঙ্খী। পিতল অ্যালুমিনিয়াম দিয়ে কোনটি অলংকৃত করা হতো? উত্তর হবে নৌকা। দুই পাশে লতাপাতা ও মাঝখানে সিংহ থাকে কোথায়? দরজার তোরণে। কাঠের পালঙ্ক কোন ধরনের শিল্প? কারুশিল্প। জাতীয় জাদুঘরে রক্ষিত পালঙ্ক দুটিতে কিসের অলঙ্করণ রয়েছে? উত্তর হবে লতাপাতার। কারুশিল্প থেকে একটা প্রশ্ন হবে। কারুশিল্প থেকে একটা প্রশ্ন হবে, মাস্ট লিখে রাখেন। কোন লতাপাতার নকশা ছাড়াও দরজায় কি খোদাই করা হতো? সিংহের ছবি। সুরম্য ভবনের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে কোনটি? কারুকার্য খচিত দরজা। গ্রামগঞ্জে শিশুদের মন ভোলানো হয় কি দিয়ে? রঙিন খেলনা দিয়ে। পাট থেকে তৈরি হয় কোনটি? টেবিল ম্যাট। বাংলাদেশের গ্রাম অঞ্চলে জনপ্রিয় খাবার কোনটি? নকশি পিঠা। এই নকশি পিঠা, নকশি কাতা, এখান থেকে একটা প্রশ্ন হবে। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের প্রিয় খাবার কি? পিঠা। গরমের দিনে কি ব্যবহার করা হয়? নকশি পাখা। আদিকালের মানুষ জীবন শুরু করেছিল কোথায়? গুহায়। এই গুহা চিত্র থেকে একটা প্রশ্ন আসবে। আলতাবিরা গুহা, লাস্কো গুহা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন। মানুষ জয় করতে শিখলো কি? পৃথিবী। মুক্তির উপায় হিসেবে তারা কিসে বিশ্বাস করত? জাদুতে বিশ্বাস করত। সাউটোলা জমিদারির আকার কেমন ছিল? বৃহৎ বা বড়। সাউটোলার সাথে গুহা এসেছিল কে? তার মেয়ে। সাউটোলার মেয়ে তার সাথে এসেছিল কেন? ঘোরাঘুরি করতে। সাউটোলা গুহার মধ্যে ষাঁড়ের ছবি আবিষ্কার করেন কত সালে? এটা 1879 সালে। আদিম মানুষ ছবিকে বেছে নিয়েছিল তাদের কি হিসেবে? ভাব প্রকাশের বাহন হিসেবে। কোন দেশের জীবন পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি কিভাবে?
কোন দেশের জীবন, পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কে জানতে পারি আমরা ওই দেশের ছবি আঁকা দেখে। ছবির মাধ্যমে ফুটে ওঠে একটি দেশের আহ জীবনধারা, সংস্কৃতি। জীবনধারা ও সংস্কৃতি। শিল্পীরা জগৎ বিখ্যাত হয়েছেন কিভাবে? শিল্পীরা জগৎ বিখ্যাত হয়েছেন কিভাবে? শিল্প সৃষ্টি করে। দেখুন, একজন শিল্পী তার শিল্পের মাধ্যমে বেঁচে থাকে। লিওনার্দো দা ভিঞ্চি এঁকে গেছেন মোনালিসা কত সালে? কত আগে, তাই না? তিনি সেই ছবির মাধ্যমে এখনো পর্যন্ত বেঁচে আছেন। শিল্পী হয়ে জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার। চিত্রকলায় ইতিহাসে স্থান করে নিয়েছেন কোন মহাদেশের শিল্পীরা? উপমহাদেশ। জয়নুল আবেদিনের পরবর্তী স্বনামধন্য চিত্রশিল্পী হলেন কে? মুর্তজা বশির। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ইতালি। দেখুন, লিওনার্দো দা ভিঞ্চি থেকে একটা প্রশ্ন হবেই, লিখে রাখেন। জয়নুল আবেদিন থেকে একটা প্রশ্ন হবেই, এটাও লিখে রাখেন। লিওনার্দো দা ভিঞ্চি কোন শহরে জন্মগ্রহণ করেন? ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি এর মায়ের নাম কি ছিল? ক্যাটরিনা। ভিঞ্চি তার ছবি নিয়ে কি করতেন? পরীক্ষা নিরীক্ষা। মোনালিসার বয়স কত ছিল? 25। এই প্রশ্নটি একটু মানে বিতর্ক আছে। এটা একটু বিতর্কের মধ্যেই রাখলাম আর কি। মাইকেল অ্যাঞ্জেলো কত সালে জন্মগ্রহণ করেন? মাইকেল অ্যাঞ্জেলো থেকে প্রশ্ন একটা হবেই হবে। যদি মাইকেল অ্যাঞ্জেলো থেকে, জয়নুল আবেদিন থেকে, লিওনার্দো দা ভিঞ্চি থেকে কোনো প্রশ্ন না হয়, তাহলে সেটা কখনো চারুকলার প্রশ্নই হবে না। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? ক্যাসেল ক্যাপ্রিস। মাইকেল অ্যাঞ্জেলো কত বছর বয়সে গ্রিনল্যান্ডাও এর নিকট গমন করেন? 13 বছর। মাইকেল অ্যাঞ্জেলোর জীবন অতিবাহিত অতিবাহিত হয়েছে কিভাবে? দুঃখে। নিজের সৃষ্টি কর্মের উপর মাইকেল অ্যাঞ্জেলোর কি ছিল? গভীর আত্মবিশ্বাস ও মমত্ববোধ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি দেখেছেন এবং প্রশ্নের সমাধান নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন কে কত পেলেন। নাম্বার, এত নাম্বার পরীক্ষা, 10 নাম্বার পরীক্ষা, এত পেয়েছি, এই কথাটা লিখে দেবেন মেসেঞ্জারে, সরি হোয়াটসঅ্যাপে, যেখানে আপনার ছবি পাঠিয়েছিলেন পরীক্ষা দিয়ে, সেখানে। ওকে। সকালে খুব ভালো থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করুন। দৈনিক, যদি চাকরি পেতে চান, দৈনিক 12 ঘন্টা পড়তে হবে। 4 ঘন্টা আপনাকে সাবজেক্টিভ পড়তে হবে, 4 ঘন্টা আপনাকে জেনারেল পড়তে হবে, এবং 2 ঘন্টা আপনি ড্রয়িং করবেন। তো এভাবে এগিয়ে গেলে 2 থেকে 3 মাস, অর্থাৎ আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি, মানে এ মাসের 15 তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে যে সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন। আর তাই যদি পেয়ে যান, খুব বেশি হলে 2 থেকে 2.5 মাস বা 3 মাস সময় পাবেন। এর মধ্যে নিজেকে তৈরি করে ফেলতে হবে। তার মানে সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই জন্য অন্য কাজ ফেলে দিয়ে এই কাজটা করুন। আর দেখুন, আসলে আহ, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। হ্যাঁ, মানুষ মানুষকে সম্মান করে তার দক্ষতা দেখে, তার চেহারা দেখে নয়। চেহারার একটা ভূমিকা থাকে, কিন্তু দক্ষতা না থাকলে চেহারা দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য সবকিছু বাদ দিয়ে আজকে রুটিন করে ফেলুন। মনে করুন যে যেরকম আমরা স্কুলের যে সিলেবাস গুলো দেই বাচ্চাদেরকে, ওই সিলেবাস যদি তাদের না দিতাম, ওই সিলেবাস অনুযায়ী না পড়াতাম, তাহলে কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কোর্স শেষ হতো না, তারা পরীক্ষা দিতে পারতো না। তো এখানে তাদের যেরকম একটা কোর্সের সিলেবাস রয়েছে, ঠিক আপনাদের জীবনেরও একটা সিলেবাস দরকার। আজ থেকে ঠিক করে ফেলুন, যারা এখনো পড়তে বসেননি পড়তে বসুন। আজ থেকে ঠিক করে ফেলুন যে 12 ঘন্টা পড়বো, 4 ঘন্টা 4 ঘন্টা, আর 2 ঘন্টা পড়বো। এই সরি, 10 ঘন্টা পড়বো, 12 ঘন্টা না। 10 ঘন্টা পড়লেই হবে, 12 ঘন্টাও পড়তে হবে না। ওকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, এবং সৃষ্টিকর্তা যেন সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।